হ্যালো সবাইকে, কখনো ঘরে ও কখনো বাহিরেতে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করলাম ছাদ বাগানের মিষ্টি মিষ্টি বেশ সুন্দর কিছু ফুলেদের সাথে। শীতের সকালে ছাদে উঠে এমন সুন্দর ফুলেদের দেখলে কিন্তু মন এমনিই ভালো হয়ে যায়। অন্য সব দিনের তুলনায় আজকের দিনটা আমাদের কাছে একটু ভিন্ন। সকাল থেকে উঠেই প্রমাণ সাইজের 2 ট্রলি ব্যাগ নিয়ে শুরু হয়েছে বেশ মাতামাতি। আসলে এই সবজি রঙের ট্রলি ব্যাগটা আমার বিয়ের সময় থেকে নিয়ে প্রায় দীর্ঘদিন আমার এক মামা শ্বশুরের বাড়িতে পড়েছিল। এনাকেই গতকালকে ধরে বেঁধে তুলে আনা হয়েছে। আর আজকে সকালে এনাকে উন্মুক্ত করার সাথে সাথেই এনার ভেতর থেকে বেরিয়ে এসেছে অজস্র সুন্দর সুন্দর স্মৃতি। আমি না নিজেই ভুলে গিয়েছিলাম যে এই ট্রলিটার ভেতরে আমি নিজেই কী কী জিনিস ভরে রেখেছিলাম। আর এতদিন বাদে এই জিনিসগুলো হঠাৎ করে দেখতে পেয়ে এত বেশি ভালো লাগছিল যে কি বলবো। এত মিষ্টি একটা গনু বাবার ছবি, গঙ্গার ঘাটের ছবি, এত সুন্দর সুন্দর ম্যাগনেটস, এগুলো সব আমরা এনেছিলাম বেনারস থেকে। এতদিন তো বাক্সবন্দিই ছিল, এতদিন পরে বের করার পর এদেরকে সেট করে দিয়েছিলাম ফ্রিজে আর আলমারিতে। আর এখানে যে রাজস্থানের ম্যাগনেটটা রয়েছে এটা কিন্তু গিফটে পাওয়া। আর এই হচ্ছে আমার অজস্র স্মৃতি বিজড়িত বিয়ের বেনারসি শাড়ি। এই শাড়িটি কিন্তু আমার দিদু আমাকে বিয়েতে গিফট করেছিল, আর এই শাড়িটি আনানো হয়েছিল বেনারস থেকে। এই বেনারসি শাড়িটি আমি পরেছিলাম যখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে গৃহপ্রবেশ হয় সেই সময়। আর এই শাড়িটি হলো আমার রিসেপশনের বেনারসি শাড়ি। এই শাড়িটিও কিন্তু বেনারস থেকে আনানো হয়েছিল। এরপরেই এই বন্দি বাক্সর থেকে বেরিয়ে এলো এই দারুণ জিনিসটি। এটি আমার বিয়ের মেনু কার্ড। এই জিনিসটা কিন্তু আমি একদমই আশা করিনি যে একেও আমি এখানে দেখতে পাবো, তবে এতদিন বাদে এটাকে দেখে বেশ ভালো লাগছিল। এগুলো সব দেখে নিয়েই আমরা ছুটেছিলাম ছাদের উদ্দেশ্যে। না না, ছাদ ঘুরতে একদমই নয়। আসলে এতদিন বাদে যে শাড়িগুলোকে আমরা উদ্ধার করেছিলাম বক্সের ভেতর থেকে, ট্রলি ব্যাগের ভেতর থেকে, সেগুলোকে একটু রোদে দেওয়ার প্রয়োজন ছিল, সেই কারণেই। আচ্ছা, এবার এখানে কিন্তু অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে এই ট্রলি ব্যাগটা এতদিন আমার মামা শ্বশুরের বাড়িতে কেন ছিল, কিংবা শাড়িগুলোকে আমি ট্রলি ব্যাগে কেন রেখেছিলাম। এখানে বলে রাখি, আমার ইনলজ না থাকার কারণে বিয়ের পরে কিন্তু আমাকে উঠতে হয়েছিল মামা শ্বশুরের বাড়িতে। আর আমাদের যেহেতু বাড়িও ছিল না, সেই কারণে সেখানেই সমস্ত জিনিস রেখেছিলাম। আর চাকরি সূত্রে আমাদের বেরিয়ে যেতে হয়েছিল ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে যেহেতু ভাড়া থাকতাম, সেই কারণে সেখানে সব জিনিস টেনে নিয়ে যেতে চাইনি। আর লাস্ট ইয়ারে নিজেদের বাড়িতে শিফট হয়ে যাওয়ার পরেও গড়িমসি করে সেই ট্রলিটা আর আনাই হয়নি। আর নতুন বাড়িতে মন পছন্দ ওয়ার্ড্রপ বানিয়ে সারতে পারিনি জন্যই বাধ্য হয়েই শাড়িগুলোকে ট্রলিতে রাখতে হচ্ছে। এই ট্রলিটাও যে গড়িমসি করে এতদিন ধরে আনা হচ্ছিল না, সেটাও কিন্তু নিয়ে আসার পেছনে অন্য একটি কারণ আছে। অফিসিয়াল কিছু কাজের জন্য আমাদের যেতে হচ্ছে নর্থ বেঙ্গলে। আর তার জন্যই পুরো তোড়জোড় চলছিল দুদিন ধরে। নর্থ বেঙ্গলে রয়েছে আমার মামার বাড়ি, তার পাশাপাশি আরও অনেক আত্মীয় স্বজনের বাড়ি। তো আমরা কিছু দিনের জন্য আমাদের মামার বাড়িতেই উঠব। মামার বাড়িতে আমার রয়েছে 2 বোন। সেই 2 বোনের ছোট বোনের জন্য নিয়েছি এই সুন্দর একটা হ্যাট ক্লিপ, আর বড় বোনের জন্য নিয়েছি এই সুন্দর একটা পেন স্ট্যান্ড। এই দুটো জিনিসই আমি নিয়ে এসেছিলাম দীঘার থেকে। যে কোনো জায়গাতেই যাই না কেন, ওদের জন্য কিছু না নিলে আমার একদম ভালো লাগে না। কিন্তু সমস্যাটা হয়, যেহেতু আমরা এখন অনেকটাই দূরে চলে গেছি, তাই সেই জিনিসটা ওদের কাছে পৌঁছোতে অনেকটা সময় লেগে যায়। সাথে নিয়েছিলাম এরকম ডাসা কয়েকটা পেয়ারা, আর তার সাথে নিয়েছিলাম সবুজ রঙের জামরুল। নর্থ বেঙ্গলের সাইডে আমি সবুজ বা লাল জামরুলটা দেখিনি, তবে এইবার আমি লাল জামরুলটা নেইনি, আমি নিয়েছিলাম সবুজ জামরুল। এর সাথেই নিয়েছিলাম কিছু শুকনো মিষ্টি। শুকনো মিষ্টিগুলো ভালোভাবে প্যাক করে রাখার কারণে সেটা আর এখানে দেখালাম না। আমার বোনেদেরকে ফ্যান্সি চকলেটসের থেকে এই ধরনের গিফটস দিতেই আমার বেশি ভালো লাগে। কি ভাবছেন তো, এই সবের মাঝখানে আবার এই বইগুলো এলো কোথা থেকে? আরে বাবা, বইপ্রেমী মানুষজন যারা রয়েছে তারা একদিনের বেশি বাড়ির বাইরে কোথাও থাকলে কি করে প্রাণের চেয়েও প্রিয় বইগুলোকে বাড়িতে ছেড়ে যেতে পারে বলুন তো। অন্য সব বই যেমন তেমন, এই থ্রিলার বইগুলোকে ছেড়ে যাওয়া তো একেবারেই অসম্ভব ব্যাপার।
আর আমি তো প্রায় ডিপ্রেশনেই চলে যাচ্ছিলাম এটা ভেবে যে কোনটা ছেড়ে কোনটা নিয়ে যাব। এমনিতেই লাগেজ ভরে ঢোল হয়ে গেছে, তার মধ্যে এতগুলো বই নেওয়া তো অসম্ভব ব্যাপার। মানে বই বাছতে গিয়ে আমার অবস্থাটা হয়ে গেছিল ইন্ডিয়ান আইডলের জাজেসদের মতন। প্রথম পর্বে তো অনেক কষ্টে মাথা খাটিয়ে ডাইয়ের থেকে এই কয়টা বই বের করেছি, মানে প্রচণ্ডভাবে ব্রেইনে প্রেশার দিয়ে। এখন আবার দ্বিতীয় পর্বের ছাঁটাই করতে হবে। কী যে মাথাটা খারাপ হচ্ছিল বলে বোঝাতে পারবো না। এই যে বইটি রয়েছে মিথ্রিডেটিস, এই বইটিকে পড়া শুরু করেছিলাম, অনেকটাই পড়ে ফেলেছি। এবার ভাবছি একে নিয়ে যাব কি যাব না, কী যে মাথাটা খারাপ লাগছিল। তো যাই হোক, অনেক কষ্টে ছাঁটাই বাছাই করে কয়েকটি বই নিতে পেরেছি। কি কি বই নিয়েছি সেটি আমি পরের পর্বে দেখাবো আপনাদের। প্যাকেজিং কমপ্লিট হতে হতেই ফিল করছিলাম আমাদের ট্রেনের টাইম হয়ে আসছে, আর যতই টাইম ঘনিয়ে আসছে ততই খারাপ লাগছিল, বিশেষ করে দধি কুমারের জন্য। বেচারা কি করবে এই কয়দিন, কিভাবে খাবে, কোথায় থাকবে, যেহেতু ও স্ট্রে ক্যাট। তো ওর সাথে আমার কিছু কথোপকথন রয়েছে এখানে। অদ্ভুতভাবেই সেই দিনই ও ঘরে এসেছিল। ঘরের দরজায় কি করিস? হ্যাঁ শোন, কয়েকদিন বাড়িতে কেউ থাকবে না, শুনছিস? দেখ দেখ অবস্থাটা দেখ। আমি সবাইকে বলি তুই নাকি ঘরে ঢুকিস না। হ্যাঁ, তোমার মান সম্মান নষ্ট করে দিচ্ছিস। দরজার মধ্যে কি আছে? শোন শোন তাকা, কি বললাম বুঝছিস? কয়েকদিন কিন্তু খাওয়া দাওয়ার নাই। কি হবে এখন? এই যো এদিকে। ই বাবা, নিজের কাজে ব্যস্ত। ওর বিহেভিয়ারটা সত্যি অন্যরকম লাগছিল, এরকম আগে কখনোই দেখিনি। পশুরা অনেক কিছুই বুঝতে পারে, হয়তো এটাই তার কারণ হবে। আমি নর্থ বেঙ্গল থেকে দূরে রয়েছি 3 বছর। এই 3 বছরে অনেকবার নর্থ বেঙ্গল গিয়েছি, আর সেই সময় এক্সাইটমেন্টটা আলাদাই লেভেলের ছিল, কিন্তু এইবার যেন কিছুই ভালো লাগছিল না। কলকাতা সাইডে লোকাল ট্রেন ধরার একটা আলাদাই চাপ থাকে, সেই কারণে আমরা সময়ের অনেকটা আগে বেরিয়ে গিয়েছি। তো ফাইনালি আমরা সময়ের অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনকে কিন্তু এখন শিয়ালদা রেল স্টেশন কম মল বেশি মনে হয়। আমার কথায় সহমত হলে অবশ্যই কমেন্ট করে কিন্তু আপনার মতামতটাও শেয়ার করবেন। এইবারের জার্নিতে আমার হয়েছে আরেকটি অদ্ভুত অভিজ্ঞতা। এর আগে আমার জানাই ছিল না যে এই ট্রেনে ডিসেম্বর জানুয়ারি মাসে নতুন কোচ অ্যাড করা হয়। সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা হয়েছে অন্য জায়গাতে। টিকিট হাতে পাওয়ার পরেই আমরা দেখি আমাদের সিট নাম্বার পড়েছে S2 কোচে। তাই যথারীতি আমরা S2 কোচে আমাদের সিট নাম্বার মিলিয়ে সেখানে বসে পড়ি এবং আমাদের ব্যাগপত্র সেট করে ফেলি। হঠাৎ করেই অন্য একটি ফ্যামিলি এসে দাবি করে যে এই সিট নাম্বার তাদের। এরপর শুরু হয় আমাদের দুই পক্ষের টিকিট কনফার্ম কিনা সেটা দেখার পালা, এবং যথারীতি দেখা যায় আমাদের দুই পক্ষেরই টিকিট একেবারে কনফার্ম। অবশেষে আমরা নিজেরাই ভুল প্রমাণিত হই এবং দেখা যায় আমাদের কোচ নাম্বার SE2, যেটা কিনা নতুন কোচ হিসেবে অ্যাড হয়েছে। যেহেতু S1, S2, S3 এই কোচ নাম্বারগুলোই বেশি শোনা হয়, সেই কারণে SE2টাতে আমরা কেউই ধ্যান দিইনি। পরবর্তীকালে ট্রেন চলতে আরম্ভ করলে আমরা জানতে পারি আমাদের মতন সমস্যা আরও কয়েকজন প্যাসেঞ্জারের হয়েছে। ট্রেন কিছু দূর এগোতেই আমরা সেরে নিয়েছিলাম আমাদের ডিনার, আর ডিনারে নিয়েছিলাম চাউমিন। আমি বুঝি না, বাড়িতে থাকলেও কিন্তু এত বেশি খেতে ইচ্ছে করে না, কিন্তু ট্রেনে চড়লেই এটা সেটা এত বেশি কেন খেতে ইচ্ছে করে, আর কেন এত বেশি খিদে পায়। আর সেই কারণেই চাউমিন খাওয়ার পরেও নিয়ে বসেছিলাম কাজু কাটলি। এরপর দেখতে দেখতেই চোখের পলকে রাতটা কেটে যায় এবং বাইরে তাকাতেই দেখি ধু ধু সাদা কুয়াশা। বুঝলাম কুয়াশা মাখা দুহাত বাড়িয়েই উত্তর বাংলা আমাদের ওয়েলকাম জানাচ্ছে। উত্তরবঙ্গের শীতের সকাল, আর এই উত্তরবঙ্গের শীতের সকালের ধু ধু সাদা কুয়াশা, এই সবটাই আমার চিরপরিচিত হলেও এই সময়টায় কেন জানি না কেমন নতুন নতুন লাগছিল। হতে পারে অনেক দিন বাদে এসছি সেই কারণে। তবে বাড়ির থেকে বেরোনোর সময় যেই মন খারাপটা গ্রাস করে নিয়েছিল এই কুয়াশার চাদরে, তা যেন অনেকটাই চাপা পড়ে গেল।
আচ্ছা, এই সব কিছুকে সাইড করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই ট্রেনে থাকা আমার এক ছোট্ট সহযাত্রীর সাথে। আমাদের এই ছোট্ট সহযাত্রী তার মা বাবার সাথে ট্রেনে চড়েছিল বর্ধমান স্টেশন থেকে। উদ্দেশ্য ওনার মামার বাড়ি। ভালো নাম দেবাংশু, ডাকনাম তোজো। বেশ দুষ্টু মিষ্টি বাচ্চা। সবে মাত্র স্কুলে ভর্তি হলেও তিনি কিন্তু বেশ ইন্টেলিজেন্ট। যখন থেকে ট্রেনে চেপেছেন তখন থেকেই মা বাবাকে প্রশ্ন বাণে বিদ্ধ করেই চলেছেন। তার মা বাবাকেও দেখলাম বেশ ধৈর্যের সাথে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। আর যেই পর্যায়ে গিয়ে তারা একটু অধৈর্য হয়ে যাচ্ছেন সেই সময় তাকে একটি মাত্র ভয়ই দেখাতে হচ্ছে, আর সেটি হচ্ছে পুলিশ কাকুর ভয়। এই পুলিশ কাকু ছাড়া তিনি আর কাউকেই ভয় পান না। আর এই মিষ্টি সহযাত্রীর সাথে আমাদের জার্নিও কিন্তু বেশ ভালোই কেটেছে। এই ছোট্ট সহযাত্রীর সাথে গপ্পসপ্প করতে করতেই দেখতে পেলাম আমাদের বহু প্রতীক্ষিত তিস্তা নদী। এই তিস্তা নদীকে উত্তরবঙ্গের গর্ব বলাই যায়। এই তিস্তা নদীকে ঘিরেই কিন্তু গড়ে উঠেছে বেশ কিছু পর্যটন এরিয়া। শীতের সময় যেমন তেমন থাকলেও বর্ষার সময় কিন্তু এই নদী ফুলে ফেঁপে একাকার হয়ে যায়। উত্তরবঙ্গে গেলে আপনারা তিস্তার পাশাপাশি জলঢাকা, মহানন্দা, তোরসা প্রভৃতি নদীগুলি দেখতে পাবেন। আমাদের গন্তব্য ছিল উত্তরবঙ্গের ধূপগুড়ি নামক একটি ছোট্ট শহরে। কমপক্ষে 13 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা পৌঁছেছিলাম ধূপগুড়িতে। ধূপগুড়ি অবধি পৌঁছাতে আমাদের তাও সকাল 9টা বেজে গেছিলো, কিন্তু তারপরেও কুয়াশা যেমন তেমনই ছিল। স্টেশন থেকে টোটো বুক করে যাচ্ছিলাম নিজেদের গন্তব্যের পথে, আর নিজের চেনা পরিচিত জায়গাটিকে প্রত্যেকটা পরতে পরতে নতুন করে আবিষ্কার করছিলাম। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলিও জানাতে একদম ভুলবেন না। নতুন হলে কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে ভিডিওগুলি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। নতুন বছরে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। বাই বাই।